पानी लगे ভূ রাজনীতি। আবার আমরা দেখতে পাচ্ছি জেরুজালেম একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডে একদিকে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে ইহুদিরা, আবার অন্যদিকে মুসলিমরা। ফলে ইহুদি এবং মুসলমানদের মাঝে জেরুজালেমকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, অতএব এটাকে বলা হচ্ছে ভূ রাজনীতি। আবার আমরা দেখতে পাই ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগরের যে উপকূল, পূর্ব উপকূল, সেই পূর্ব উপকূলে একদিকে আধিপত্য বিস্তার করতে হচ্ছে রাশিয়া, আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই ভূমধ্য সাগরের পূর্ব উপকূলকে কেন্দ্র করে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে যে দ্বন্দ্ব হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ভূ রাজনীতি। মূলত এই ভূ রাজনীতি ভূমিকে কেন্দ্র করে দ্বন্দ্ব থেকেই যুদ্ধগুলোর সূচনা হয়। তো আমরা সেই যুদ্ধ এবং ভূ রাজনীতি নিয়ে এখন আলোচনা করব। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের সাথে সংযুক্ত আছেন মুস্তাফিজুর রহমান, এছাড়া হচ্ছে বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষক নিয়ামুল স্যার। তো আমরা এখানে যুদ্ধ এবং ভূ রাজনীতি নিয়ে আলোচনা করব। এই যুদ্ধ এবং ভূ রাজনীতি সংক্রান্ত যে সকল কোশ্চেনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা হচ্ছে এখানে আলোচনা করব। দেখেন, আমাদের প্রথম যে কোশ্চেনটা এখানে আছে সেটা হচ্ছে ইহুদিদের তীর্থস্থান। আমরা জানি ইহুদিদের একটা তীর্থস্থান আছে অলিভ পর্বত। সেই ইহুদিদের তীর্থস্থান অলিভ পর্বত, এটা কোথায় অবস্থিত? ইহুদিদের তীর্থস্থান অলিভ পর্বত কোথায় অবস্থিত? অনলাইনে যারা সংযুক্ত আছেন একটু দেখি অ্যান্সার করেন প্রথম কোশ্চেনের। আদিল আহমেদ বলছেন সাউন্ড ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। দেখি আমাদের যে প্রথম কোশ্চেন, এই কোশ্চেনে অ্যান্সার দেন তো দেখি।
ইহুদিদের তীর্থস্থান অলিভ পর্বত কোথায় অবস্থিত? এক হচ্ছে গাজা, সেকেন্ড হচ্ছে পশ্চিম তীর, থার্ড হচ্ছে জেরুজালেম, চার হচ্ছে সিনাই উপদ্বীপ। ইহুদিদের তীর্থস্থান অলিভ পর্বত এটি কোথায় অবস্থিত? খেয়াল করেন, আমাদের বাংলাদেশে যারা সনাতন ধর্মের আছেন বা হিন্দু ধর্মের আছেন তাদের একটা তীর্থস্থান আছে বাংলাদেশে, সেটা হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়। সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি ইহুদিদের একটা পর্বত আছে তীর্থস্থান, তার নাম হচ্ছে অলিভ পর্বত। এই অলিভ পর্বত কোথায় অবস্থিত? দেখেন, রাইট অ্যান্সার হচ্ছে জেরুজালেম, গ জেরুজালেম। একটু খেয়াল করেন, এই যে আমরা বললাম অলিভ পর্বত জেরুজালেম অবস্থিত, এই জেরুজালেমকে বলা হয় তিন ধর্মের পবিত্র ভূমি। দেখেন, জেরুজালেমকে বলা হচ্ছে তিন ধর্মের পবিত্র ভূমি। সেই তিনটা ধর্ম কি কি আমরা একটু দেখি। নাম্বার 1 হচ্ছে ইসলাম ধর্ম, 2 ইহুদি ধর্ম, 3 হচ্ছে খ্রিস্টান ধর্ম। এই তিনটা ধর্মের আমরা দেখতে পাচ্ছি পবিত্র ভূমি বলা হচ্ছে জেরুজালেমকে। কেন বলা হচ্ছে আমরা একটু দেখি, খেয়াল করেন। সেটা হচ্ছে ইসলাম ধর্মে আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, আমাদের কাছে মর্যাদার জায়গা হচ্ছে মসজিদ। আর পৃথিবীতে যত মসজিদ আছে এর মধ্যে তিনটা মসজিদ আমাদের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে বাইতুল্লাহ, যেটাকে বলা হয় মসজিদুল হারাম, সেকেন্ড হচ্ছে মসজিদে নববী, থার্ড হচ্ছে মসজিদে আল আকসা বা বাইতুল মুকাদ্দাস। সেই আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস কোথায় অবস্থিত? জেরুজালেমে অবস্থিত। এই জন্য জেরুজালেম আমাদের মুসলমানদের কাছে পবিত্র ভূমি। এবং আমাদের মুসলমানদের খেয়াল করে দেখেন, আগে কেবলা ছিল এই কি বলে আল আকসা মসজিদ। এজন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা বা মর্যাদার জায়গা হচ্ছে কোনটা? এই জেরুজালেম। 2 নম্বর ইহুদি। খেয়াল করে দেখেন, আমরা যে জায়গায় প্রার্থনা করি সেটাকে বলি মসজিদ, আর ইহুদিরা যে জায়গায় প্রার্থনা করে সেটাকে বলা হয় টেম্পল। তাদের যত টেম্পল আছে এর মধ্যে একদম সেন্ট্রাল বা কেন্দ্রীয় টেম্পল হচ্ছে মাউন্ট টেম্পল। এই মাউন্ট টেম্পল কোথায়? জেরুজালেম অবস্থিত। এবং এই মাউন্ট টেম্পলকে কেন্দ্র করে তারা একটা নিরাপত্তা বেষ্টনী দেয়াল নির্মাণ করছে, যার নাম হচ্ছে ওয়েলিং অল বা ওয়েস্টার্ন অল। সেই ওয়েলিং অল বা ওয়েস্টার্ন অল সেটাও আমরা দেখতে পাচ্ছি কোথায়? জেরুজালেমে। আর ইহুদিদের আর একটা তীর্থস্থান আছে, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে অলিভ পর্বত। সেই অলিভ পর্বত হচ্ছে কোথায়? জেরুজালেমে। তাহলে ইহুদিদের আমরা দেখতে পাচ্ছি অলিভ পর্বত, মাউন্ট টেম্পল এবং হচ্ছে ওয়েলিং অল বা ওয়েস্টার্ন অল, এগুলো জেরুজালেমে অবস্থিত হওয়ার কারণে জেরুজালেম হচ্ছে ইহুদিদের পবিত্র ভূমি। 3 নম্বর হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টানদের যে প্রধান নবী যিশু খ্রিস্ট, তার স্মৃতি বিজড়িত জায়গা হচ্ছে জেরুজালেম। এজন্য খ্রিস্টানদের কাছেও পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এই জেরুজালেম হচ্ছে তিনটা ধর্মের পবিত্র ভূমি। ওকে, তাহলে আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সার দেখলাম। এই যে দেখেন, গাজা, পশ্চিম তীর, তারপরে জেরুজালেম, এগুলো সবই মূলত হচ্ছে ফিলিস্তিনে। আর সিনাই উপদ্বীপ এটা হচ্ছে মিশরের একটা ভূখণ্ড। ঠিক আছে, এরপরে পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে ট্রাফালগার অন্তরীপ কোথায় অবস্থিত? ট্রাফালগার অন্তরীপ কোথায় অবস্থিত? সেকেন্ড কোশ্চেন। দেখি আপনারা অ্যান্সার দেন অনলাইনে যারা সংযুক্ত আছেন, যে ট্রাফালগার অন্তরীপ এটা কোথায় অবস্থিত? অনলাইনে যারা সংযুক্ত আছেন দেখি অ্যান্সার দেন। রুহুল ভুইয়া, জনি সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ট্রাফালগার অন্তরীপ কোথায় অবস্থিত? দেখি, আমরা জানি অন্তরীপ। অন্তরীপ বলতে মূলত বোঝানো হয়, আপনারা সবাই একটু অ্যান্সার দেন, আমরা একটু অন্তরীপ নিয়ে আলোচনা করি। দেখেন, একটা ভূখণ্ডের সরু অংশ যদি সাগর বা মহাসাগরের মধ্যে প্রবেশ করে সেটা বিস্তৃত আকার ধারণ করে, তাহলে সেটাকে বলা হয় অন্তরীপ। পৃথিবীতে হাতে গোনা কয়েকটা অন্তরীপ আছে। এই অন্তরীপগুলা ভৌগোলিক দিক থেকে বা ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। হাতে গোনা কয়েকটা অন্তরীপ আছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হচ্ছে কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ, যেটা দক্ষিণ আফ্রিকাতে। খেয়াল করে দেখেন, দক্ষিণ আফ্রিকার একদম উপকূলে এটা অবস্থিত।
এবং আমরা জানি সেন্ট ফ্রান্সিস অন্তরীপ, খেয়াল করে দেখেন এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস অন্তরীপ, এটা হচ্ছে পর্তুগাল। গাদ্দাফি অন্তরীপ এটা হচ্ছে সোমালিয়াতে। আর কন্যাকুমারী অন্তরীপ এটা হচ্ছে ভারতে। আর একটা অন্তরীপ আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফালগার অন্তরীপ, এটা কোথায় একটু বলেন তো দেখি, ট্রাফালগার অন্তরীপ কোথায় অবস্থিত? যারা সংযুক্ত আছেন দেখেন, এই ট্রাফালগার অন্তরীপ এটা নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হয়। আপনারা অনেকেই বলে ফেলেন এটা হচ্ছে যুক্তরাজ্য। মূলত ট্রাফালগার অন্তরীপ এটা হচ্ছে স্পেনে অবস্থিত। কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। ট্রাফালগার অন্তরীপ এটা কোথায়? স্পেনে অবস্থিত। হ্যাঁ, এই যে মুস্তাফিজুর রহমান রাইট অ্যান্সার দিচ্ছেন 2 এর খ, স্পেনে অবস্থিত। একটু খেয়াল করেন, ট্রাফালগার অন্তরীপ আমরা জানি স্পেনে অবস্থিত। এই ট্রাফালগার অন্তরীপকে কেন্দ্র করে আমরা জানি যে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধকে বলা হয় ট্রাফালগারের যুদ্ধ। সেই ট্রাফালগারের যুদ্ধ হয় মূলত হচ্ছে 1805 সালে। সেই ট্রাফালগারের যুদ্ধটার একদিকে আমরা দেখতে পাই স্পেন, স্পেন আর ফ্রান্স, আর একদিকে হচ্ছে যুক্তরাজ্য। খেয়াল করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভৌগোলিক দিক থেকে ট্রাফালগার অন্তরীপ খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এই সময় ইউরোপের সবচেয়ে প্রভাবশালী যে রাষ্ট্র ছিল তার নাম হচ্ছে যুক্তরাজ্য। এই জন্য যুক্তরাজ্যের নজর পড়লো যে এই ট্রাফালগার অন্তরীপ দখল করতে হবে। এই জন্য যুক্তরাজ্য 1805 সালে আমরা দেখতে পাই এই ট্রাফালগার অন্তরীপে হামলা করলো। ফলে আমরা দেখতে পাচ্ছি স্পেনের সাথে কার যুদ্ধ শুরু হয়ে গেল? যুক্তরাজ্যের যুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি স্পেনের সাথে যুক্তরাজ্যের যুদ্ধ হচ্ছে ট্রাফালগার ভূমিকে কেন্দ্র করে, অন্তরীপকে কেন্দ্র করে 1805 সালে। তাহলে স্পেনের শত্রু দেশ কোনটা? যুক্তরাজ্য। এখন আসেন, এই ইউরোপে খেয়াল করে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি, পৃথিবীর প্রতিটা অঞ্চলের আঞ্চলিক রাজনীতি নির্ধারিত হবে ওই অঞ্চলের প্রধান 2টা শত্রু রাষ্ট্রের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, যেটা আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝার জন্য খুবই কার্যকরী। পৃথিবীর প্রতিটা অঞ্চলের আঞ্চলিক রাজনীতি নির্ধারিত হয় ওই অঞ্চলের প্রধান 2টা শত্রু রাষ্ট্রের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে। আমরা একটু প্র্যাকটিক্যাল খেয়াল করে দেখেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু দ্বন্দ্ব কার সাথে কার? মেইনলি দেখবেন দ্বন্দ্ব হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির। তার কারণ হচ্ছে অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু ক্ষমতায় আসলে এই 2টা দলের যে কোনো একটা দল আসবে, আওয়ামী লীগ অথবা বিএনপি। এই জন্য তাদের মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে দ্বন্দ্ব। এখন দেখেন আওয়ামী লীগ নাই, তাহলে ক্ষমতায় আসলে আসতে পারে বিএনপি আর জামাতের জন্য দেখেন দ্বন্দ্ব কার সাথে কার? বিএনপির সাথে জামাতের। কালকে মনে করেন বিএনপি থাকবে না, জামাতের সাথে এনসিপির গলাগলি দেখতেছেন, কিন্তু দেখবেন যে বিএনপি নাই, তাহলে জামাত আর এনসিপি থাকলে দেখবেন দ্বন্দ্ব শুরু হবে জামাত এবং এনসিপির মধ্যে। দ্বন্দ্ব সবসময় থাকবে ক্ষমতাকে কেন্দ্র করে প্রধান 2টা দলের মাঝে। যারা ক্ষমতায় আসতে পারবে এমন 2টা দলের মধ্যে সবসময় কি থাকবে? দ্বন্দ্ব থাকবে। তাহলে এবার আমরা একটু আসি দক্ষিণ এশিয়াতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কে কে? ভারত আর পাকিস্তান, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। এই জন্য দেখেন দক্ষিণ এশিয়াতে দ্বন্দ্ব হচ্ছে ভারতের সাথে পাকিস্তানের। এবার আসেন এশিয়াতে, এশিয়াতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কে? তখন পাকিস্তান না, তখন হচ্ছে ইন্ডিয়া এবং চায়না। এই জন্য দেখেন এই এশিয়াতে রাজনীতি হয় কার কার মাঝে? দ্বন্দ্বকে কেন্দ্র করে ইন্ডিয়া এবং চায়নার মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে। সেম ভাবে ইউরোপের রাজনীতি এই সময় নির্ধারিত হতো যুক্তরাজ্য এবং ফ্রান্সের মাঝে দ্বন্দ্বকে কেন্দ্র করে। এই জন্য যুক্তরাজ্যের চরম শত্রু রাষ্ট্র কে ছিল? ফ্রান্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পেনের শত্রু হচ্ছে যুক্তরাজ্য, আর যুক্তরাজ্যের শত্রুকে ফ্রান্স। এই জন্য ফ্রান্স এই যুদ্ধে কার পক্ষে চলে আসছে? স্পেনের পক্ষে চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পেন এবং ফ্রান্স একদিকে, অন্যদিকে হচ্ছে যুক্তরাজ্য। এইখান থেকে আমরা একটা থিওরি পাইলাম, দেখেন শত্রু কি হচ্ছে? বন্ধু হচ্ছে, যেটা কৌটিল্যের মেন্ডেলা থিওরিতে বলা হয়েছে এবং পিং পং ডিপ্লোম্যাসিতেও বলা হয়েছে। শত্রু সবসময় কি হবে? বন্ধু হবে। এই যে শত্রু যে বন্ধু হবে, এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখান থেকে আমরা পাই। দেখেন শত্রু দেখবেন পলিটিক্সে সবসময় কি হচ্ছে? বন্ধু হচ্ছে। আমরা বাংলাদেশ বিষয়গুলিতে মুক্তিযুদ্ধ পাঠ হচ্ছে মুখস্থ করি। এই মুক্তিযুদ্ধ পাঠে আমরা মুখস্থ করি যে মুক্তিযুদ্ধের সময় কোন দেশ আমাদের বন্ধু ছিল, কোন দেশ আমাদের শত্রু ছিল। দেখেন আমরা এই ডিপ্লোম্যাসিটা কাজে লাগাবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। একটা জিনিস সবসময় মাথায় রাখবো, শত্রু কি হচ্ছে? বন্ধু হচ্ছে। আসেন একটু খেয়াল করেন তো, 1971 সালে বাংলাদেশের শত্রুকে ছিল পাকিস্তান, আর পাকিস্তানের শত্রুকে ইন্ডিয়া। তাহলে শত্রু কি হচ্ছে? বন্ধু হচ্ছে। তাহলে দেখেন তো 71-এ ইন্ডিয়া কার পক্ষে যুদ্ধ করবে? বাংলাদেশের পক্ষে।
এবার আসেন, পাকিস্তানের শত্রু হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার আর একটা শত্রুকে চায়না। তাহলে শত্রুর শত্রু কি হবে? বন্ধু হবে। তাহলে চায়না কার বন্ধু হবে? পাকিস্তানের। তাহলে 71-এ সে কার পক্ষে সমর্থন যাবে তার? এই জন্য খেয়াল করে দেখেন, চীন কাকে সমর্থন করছে? পাকিস্তানকে, কারণ শত্রুর শত্রু কি হচ্ছে? বন্ধু হচ্ছে। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা দেখলাম চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। আমরা তো প্রত্যেকে ফেসবুক ইউজ করি, ফ্রেন্ডের ফ্রেন্ড কি হয়? মিউচুয়াল ফ্রেন্ড। তো আমাদের ফ্রেন্ড এই যে ইন্ডিয়া ছিল 71-এ, আর ইন্ডিয়ার এই সময় সবচেয়ে ভালো ফ্রেন্ড ছিল হচ্ছে রাশিয়া। তাহলে রাশিয়া আমাদের কি হইলো? মিউচুয়াল ফ্রেন্ড। এই জন্য দেখেন রাশিয়া আমাদের পক্ষে যুদ্ধ করছে বা আমাদের পক্ষ সমর্থন করছে। তাহলে রাশিয়া আমাদের এত বড় বন্ধু, সেই বন্ধু শত্রু আমাদের কি হবে? শত্রু হবে। তো এই সময় রাশিয়ার শত্রু কে ছিল? ইউএসএ। দেখেন ইউএসএ আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। ইউএসএ আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে সমর্থন করে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর প্রেরণ করছিল। তার প্রতিবাদে আমাদের বন্ধু রাষ্ট্র রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন অষ্টম নৌবহর প্রেরণ করছিল। তাহলে কে আমার বন্ধু হচ্ছে, কে আমার শত্রু হচ্ছে, আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, এবং এটা কৌটিল্যের যে অর্থশাস্ত্র গ্রন্থ আছে, সেই অর্থশাস্ত্রের একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে মেন্ডেলা থিওরি। সেই মেন্ডেলা থিওরিতেও বলা আছে শত্রু কি হয়? বন্ধু হয়। তো এখন আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেন এবং ফ্রান্স একদিকে, অন্যদিকে হচ্ছে যুক্তরাজ্য। সেই যুদ্ধে জয়লাভ করলো যুক্তরাজ্য, এবং এই যুদ্ধে যুক্তরাজ্যের নৌবাহিনীর একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। এই জন্য যুক্তরাজ্য তার ব্রিটিশ নৌবাহিনীর স্মৃতিস্বরূপ তাদের যে কি বলে যুদ্ধে যে কন্ট্রিবিউশন ছিল, সেই কন্ট্রিবিউশনকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা একটা স্কোয়ার বা চত্বর নির্মাণ করলো। কোন যুদ্ধ জয়ের প্রেক্ষিতে? ট্রাফালগার যুদ্ধ জয়ের প্রেক্ষিতে। এই জন্য সেই স্কোয়ার বা চত্বরের নাম প্রদান করা হলো ট্রাফালগার স্কোয়ার বা ট্রাফালগার চত্বর। সেটা কোথায়? যুক্তরাজ্য তার রাজধানী শহর লন্ডনে নির্মাণ করছে। এই জন্য ট্রাফালগার স্কোয়ার বা ট্রাফালগার চত্বর বললে সেটা হচ্ছে লন্ডনে, মানে যুক্তরাজ্যে। কিন্তু ট্রাফালগার অন্তরীপ বললে সেটা কোথায়? স্পেনে। এই জন্য 2 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে হচ্ছে স্পেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে ট্রাফালগার অন্তরীপ নিয়ে আলোচনা করলাম। আমাদের নেক্সট যে কোশ্চেন সেটা আমরা দেখি, নেপোলিয়নের সাথে নিচের কোন দ্বীপটি জড়িত? একটু দেখি তো, অনলাইনে যারা সংযুক্ত আছেন অ্যান্সার করেন। এখানে হচ্ছে মুস্তাফিজুর রহমান রাইট অ্যান্সার দিয়েছেন, সঞ্জিদা আক্তার রাইট অ্যান্সার দিয়েছেন, আর অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের সাথে নিচের কোন দ্বীপটি জড়িত? সেন্ট এলবা, সেন্ট হেলেনা, কোর্সিকা। আর 4 নম্বর হচ্ছে সব কয়টি। দেখি আপনারা অ্যান্সার করেন। নেপোলিয়নের সাথে নিচের কোন দ্বীপটি জড়িত? রেজওয়ান আলী লিখছেন হচ্ছে বি, মানে হচ্ছে সেন্ট হেলেনা। বাকিরা রেজওয়ান আলী সালাম দিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সেন্ট হেলেনা। শামিম রেজা লিখছেন হচ্ছে সেন্ট হেলেনা। বাকিরা মুস্তাফিজুর রহমান সেন্ট হেলেনা, জাহাঙ্গীর আলম সেন্ট হেলেনা। আচ্ছা, আমাদের অধিকাংশ অ্যান্সার যাচ্ছে হচ্ছে সেন্ট হেলেনার দিকে, যে নেপোলিয়নের সাথে নিচের কোন দ্বীপটি জড়িত। আচ্ছা, আমরা একটু দেখি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে শফিক তুইন, সেও লিখছে হচ্ছে সেন্ট হেলেনা। আচ্ছা, দেখেন নেপোলিয়নের সাথে জড়িত দ্বীপ হচ্ছে সব কয়টি? রাইট অ্যান্সার হচ্ছে সব কয়টি। খেয়াল করেন, এই নেপোলিয়ন যে দ্বীপে জন্মগ্রহণ করে সেই দ্বীপের নাম হচ্ছে কোর্সিকা দ্বীপ। তাহলে নেপোলিয়নের সাথে জড়িত একটা দ্বীপ আমরা দেখতে পাচ্ছি, কোনটা? কোর্সিকা দ্বীপ। এই নেপোলিয়ন যখন রাশিয়ার সাথে যুদ্ধ করে, খেয়াল করে দেখেন, সেই রাশিয়ার সাথে যুদ্ধে যখন হেরে যায়, তখন এই নেপোলিয়নকে 1811 সালে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন প্রদান করা হয়। প্রথম নির্বাসন প্রদান করা হয় কোন দ্বীপে? সেন্ট এলবা দ্বীপে। এরপরে আমরা দেখতে পাই যে নেপোলিয়ন আবার ফ্রান্সের ক্ষমতা দখল করলো। এই ক্ষমতা দখলের পরে 1815 সালে আবার যুক্তরাজ্যের সাথে নেপোলিয়নের যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধের নাম ছিল হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। সেই যুদ্ধে যখন নেপোলিয়ন আবারও পরাজিত হয়, তখন যুক্তরাজ্য দ্বিতীয়বারের মতন এই নেপোলিয়নকে নির্বাসনে পাঠায়। যে দ্বীপ, সে দ্বীপের নাম হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ। খেয়াল করেন, তাহলে নেপোলিয়নের জন্ম হচ্ছে কোর্সিকা দ্বীপে, প্রথম নির্বাসন হচ্ছে সেন্ট এলবা দ্বীপে, আর দ্বিতীয় নির্বাসন হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে, এবং এই দ্বীপে সে নির্বাসিত অবস্থায় মারা যায় 1821 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নেপোলিয়নের সাথে জড়িত দ্বীপ হচ্ছে সব কয়টি।
তাহলে রাইট অ্যান্সার কি সব কয়টি। দেখেন আমি আপনাদেরকে এখানে একটা মজার একটা বিষয় বলি, খেয়াল করেন। এটা হচ্ছে আফ্রিকা, এটা ইউরোপ, আর এটা হচ্ছে রাশিয়া। আমরা দেখতে পাই যে এখানে যুক্তরাজ্য, এখানে হচ্ছে ফ্রান্স। এই ফ্রান্স, যখন ফ্রান্সের ক্ষমতায় ছিল নেপোলিয়ন, তখন এই নেপোলিয়ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আক্রমণ করতেছে এবং সে জয়লাভ করতেছে যুদ্ধ করে। তখন আমরা দেখতে পাই নেপোলিয়ন আক্রমণ করে বসলো 1811 সালে কোথায়, এই রাশিয়া। এই নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করে তখন নেপোলিয়নের ভাগ্যের বিপর্যয় প্রথম শুরু আমরা দেখতে পাই, এবং সেই রাশিয়া আক্রমণের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হইল। তখন রাশিয়ার শাস্তি স্বরূপ এই নেপোলিয়নকে ভূমধ্যসাগরীয় দ্বীপ, এখানে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন প্রদান করে। তখন এই সেন্ট এলবা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দিলে নেপোলিয়ন চিন্তা করলো যে যে কোনো ভাবে হোক আমাকে আবার ক্ষমতা গ্রহণ করতে হবে। পার্শ্ববর্তী দ্বীপ থেকে তার সৈন্যদেরকে জোগাড় করে প্রশিক্ষণ দেওয়া শুরু করলো, এবং একটা পর্যায়ে সে ফ্রান্স আক্রমণ করে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলো। এই ক্ষমতা গ্রহণের পরে ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের যুদ্ধ হয় 1815 সালে, যেটাকে আমরা বললাম ওয়াটারলু যুদ্ধ। সেই যুদ্ধে নেপোলিয়ন যখন পরাজিত হয় তখন যুক্তরাজ্য চিন্তা করলো এই নেপোলিয়নকে আবার শাস্তি দিতে হবে, নির্বাসন দিতে হবে। কিন্তু কাছাকাছি কোনো দ্বীপে নির্বাসন দিলে সে বারবার কি ফেরত আসতে পারে। এই জন্য তাকে দেখেন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেক দূরে এই জায়গায় একটা দ্বীপ আছে যার নাম হচ্ছে সেন্ট হেলেনা, সেই দ্বীপে তাকে নির্বাসন প্রদান করা হচ্ছে। এই জন্য নেপোলিয়নকে প্রথম নির্বাসন সেন্ট এলবা, দ্বিতীয় বা সর্বশেষ নির্বাচন সেন্ট হেলেনা, আর জন্ম হচ্ছে কোর্সিকা। এই জন্য রাইট অ্যান্সার হচ্ছে সব কয়টি। আচ্ছা, একজন লিখছেন যে সুন্দর করে কট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে কট দেওয়া না, উদ্দেশ্য হচ্ছে আমাদের সংশোধিত হওয়া। তার কারণ হচ্ছে দেখবেন যে প্রায় পরীক্ষায় এই টাইপের কোশ্চেন গুলো আসে যে আমরা জানি একটা কিন্তু দেখা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আর একটা, বুঝতে পারছেন কিনা। এই জন্যই মূলত আপনাদেরকে এই টাইপের কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। এরপরে পরবর্তী, ওয়াটারলু রণক্ষেত্রটি কোথায় অবস্থিত? বলেন 4 নাম্বার। এটা খুবই সহজ কোশ্চেন, এটা সবাই পারবেন। ওয়াটারলু রণক্ষেত্রটি কোথায় অবস্থিত? বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। দেখি বলেন ওয়াটারলু রণক্ষেত্রটি কোথায় অবস্থিত? ওয়াটারলু রণক্ষেত্রটি কোথায় অবস্থিত? শামিমা ইয়াসমিন বলছেন হচ্ছে বেলজিয়াম, শফিক তুইন ভাই বলছেন বেলজিয়াম, শামিম রেজা বেলজিয়াম, আচ্ছা মুস্তাফিজুর রহমান বেলজিয়াম, হাসান ইমরান বেলজিয়াম। আচ্ছা সবাই আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার আসছে কোনটা, বেলজিয়াম। খেয়াল করেন আমরা একটু আগেই বললাম ওয়াটারলু যুদ্ধ। এই ওয়াটারলু যুদ্ধটা হয়েছে মূলত যুক্তরাজ্য ভার্সেস ফ্রান্সের মাঝে। যুক্তরাজ্য ভার্সেস ফ্রান্সের মাঝে যুদ্ধ হয়েছে 1815 সালে, এবং 1815 সালে এই দুইটা রাষ্ট্রের মাঝে যুদ্ধ হয়েছে ওয়াটারলু নামক একটা রণক্ষেত্রে। এই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে ওয়াটারলু যুদ্ধ। রণক্ষেত্র মানে ব্যাটলফিল্ড হচ্ছে একটা বিশাল মাঠ, যেখানে দেখবেন যে দুই পক্ষ হচ্ছে যুদ্ধ করতেছে, সেটাকে আমরা বলতেছি ব্যাটলফিল্ড বা রণক্ষেত্র। আপনার মাঝে মধ্যে ফেসবুকে দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়া একটা বিশাল মাঠে দুই গ্রুপ ঢাল তলোয়ার নিয়ে মারামারি শুরু করে দিছে, সেটাকেই মূলত বলা হচ্ছে ব্যাটলফিল্ড বা রণক্ষেত্র। তো এইরকম যে ওয়াটারলু রণক্ষেত্রটা, এটা মূলত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। তো এখানে তো ব্রাসেলস নাই, এজন্য রাইট অ্যান্সার হচ্ছে বেলজিয়াম। ওয়াটারলু রণক্ষেত্রটি হচ্ছে মূলত বেলজিয়ামের যে রাজধানী ব্রাসেলস নগরীতে এটা অবস্থিত। অসংখ্য ধন্যবাদ, সবাই এখানে রাইট অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা ওকে, এরপরে পরবর্তী যে কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়? খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়? এখানে অপশন হচ্ছে রাশিয়া, 2 হচ্ছে ভারত, 3 হচ্ছে পোল্যান্ড, 4 নম্বর হচ্ছে ক প্লাস গ। দেখি আপনারা একটু অ্যান্সার করেন তো। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়? এই টাইপের কোশ্চেন গুলো মূলত বিসিএস এ আসে। বুঝতে পারছেন কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিসিএস এ আসার মতো। মুস্তাফিজুর রহমান বলছেন হচ্ছে এ অর্থাৎ রাশিয়া। আচ্ছা, এরপর হচ্ছে হাসান ইমরান এ রাশিয়া, রেজওয়ান আলী হচ্ছে ক রাশিয়া, হাসান ইমরান হচ্ছে রাশিয়া, সবাই বলতেছেন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। আচ্ছা, আমরা এখানে অধিকাংশ বলতে সবাই এখানে অ্যান্সার দিচ্ছেন হচ্ছে রাশিয়া। আচ্ছা, আমরা একটু দেখি অ্যান্সারটা কি, একটু বোঝার ট্রাই করি। আমরা জানি নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট সদস্য হচ্ছে 15। খেয়াল করেন, মোট সদস্য কত? 15। সেখানে স্থায়ী 5, অস্থায়ী 10, মোট হচ্ছে 15 সদস্য। এই 15 সদস্যের ভোটাভুটি হইল মুক্তিযুদ্ধের সময়। এখন তখন আমরা দেখতে পাচ্ছি এই 15 সদস্যের মধ্যে দুইটা রাষ্ট্র আছে, যে দুইটা রাষ্ট্র বাংলাদেশের পক্ষে ভোট দিছে, দুইটা রাষ্ট্র আমাদের বিপক্ষে ভোট দিছে। খেয়াল করেন, সরি, দুইটা রাষ্ট্র আমাদের পক্ষে ভোট দিছে। দুইটা রাষ্ট্র ছিল হচ্ছে নিরপেক্ষ, যারা কোনো পক্ষেই ভোট দেয় নাই, আমাদের পক্ষেও দেয় নাই, পাকিস্তানের পক্ষেও দেয় নাই। সেই দুইটা রাষ্ট্র হচ্ছে যুক্তরাজ্য আর একটা হচ্ছে ফ্রান্স। খেয়াল করেন, তাহলে দুইটা হচ্ছে নিরপেক্ষ, দুইটা হচ্ছে আমাদের পক্ষে, আর বাকি 11টা হচ্ছে আমাদের বিপক্ষে ছিল। বিপক্ষে, সেই বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউএসএ আর চীন সহ অন্যান্য। মোট 11টা রাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল, দুইটা নিরপেক্ষ আর দুইটা আমাদের পক্ষে ছিল। সেই দুইটার মধ্যে একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে পোল্যান্ড। খেয়াল করে দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পক্ষে যে দুইটা রাষ্ট্র ভোট দিছে সেখানে একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে পোল্যান্ড। রাইট অ্যান্সার হচ্ছে ঘ। দেখেন, এই যে আমরা জানি অর্ধেক সত্য মানে অর্ধেক ইনফরমেশন, এই কোশ্চেন গুলাই বিসিএস এ আসে আর এগুলাই হচ্ছে আমরা ভুল করি। দেখেন, এখানে আপনারা সবাই বলছেন হচ্ছে রাশিয়া, কিন্তু আসলে অ্যান্সার হবে কি রাশিয়া এবং পোল্যান্ড, মানে ক প্লাস গ। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছে সেখানে দুইটা রাষ্ট্র কারোর পক্ষেই ভোট দেয় নাই, নিউট্রাল ছিল, যুক্তরাজ্য এবং ফ্রান্স। এরপরে দুইটা রাষ্ট্র আমাদের পক্ষে, রাশিয়া আর পোল্যান্ড, আর বাকি 11টা রাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল। ঠিক আছে, তাহলে যারা হচ্ছে রাশিয়া প্লাস পোল্যান্ড বলছেন তাদের অ্যান্সারটা হচ্ছে সঠিক। তাহলে দেখেন, আমরা এখান থেকে অনেকগুলো বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে নিতে পারতেছি যে কোশ্চেন গুলো হচ্ছে পরীক্ষায় স্পেশালি বিসিএস এ আসার মতো। ঠিক আছে, এই জন্য আপনারা যারা এই ক্লাসটা দেখতেছেন তারা সবাই একটু কমেন্ট এবং পাশাপাশি শেয়ার করে রাখেন, এটা আপনারা পরবর্তীতে আবার রিভিশন দিতে পারবেন, পাশাপাশি অন্যরা একটু দেখার সুযোগ হয়ে যাবে। এরপরে হচ্ছে আফিম যুদ্ধ সংগঠিত হয় কোন কোন দেশের মাঝে? দেখি 6 নম্বর কোশ্চেন, আফিম যুদ্ধ সংগঠিত হয় কোন কোন দেশের মাঝে? এমডি রেজন আলী লিখছেন যে অর্ধেক করে জানার জন্য ভুল হলো। হ্যাঁ, এই জন্য আমাদের এই যে বিসিএস এর ক্ষেত্রে একটু ডিটেল জানতে হবে, বুঝে পড়তে হবে, তাহলে দেখবেন যে আমাদের ভুলগুলো হচ্ছে না। ঠিক আছে, আফিম যুদ্ধ সংগঠিত হয় কোন কোন দেশের মাঝে? ক হচ্ছে চীন জাপান, খ হচ্ছে চীন যুক্তরাজ্য, গ হচ্ছে চীন যুক্তরাষ্ট্র, আর হচ্ছে ঘ হচ্ছে চীন রাশিয়া। আমরা জানি আফিম যুদ্ধ মূলত হয়েছে 1839 থেকে 42 সাল পর্যন্ত। এই 1839 থেকে 42 সাল পর্যন্ত যে আফিম যুদ্ধের বিস্তৃতি, সেই যুদ্ধটা হয়েছে মূলত দুইটা রাষ্ট্রের মাঝে। সেই দুইটা রাষ্ট্র কোনটা কোনটা? বলছেন চীন যুক্তরাজ্য, মুস্তাফিজুর রহমান বলছেন চীন যুক্তরাজ্য, রেজন আলী সেম, হাসান ইমরান, শামীম রেজা, সঞ্জিদা আক্তার, জাহাঙ্গীর আলম, রেজন আলী সবাই বলছেন চীন ভার্সেস যুক্তরাজ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সহজ কোশ্চেন এটা, এই জন্য সবাই আপনারা পারছেন চীন ভার্সেস যুক্তরাজ্যের মাঝে। খেয়াল করেন, 1839 থেকে 42 সাল পর্যন্ত আমরা দেখতে পাই একদিকে চীন, অন্যদিকে হচ্ছে যুক্তরাজ্যের মাঝে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধটাকেই মূলত বলা হচ্ছে আফিম যুদ্ধ। এবং খেয়াল করে দেখেন, এই আফিম যুদ্ধ আমরা জানি যে প্রত্যেকটা যুদ্ধ শেষ হবে একটা চুক্তি দিয়ে, আর এই চুক্তির বিষয়বস্তু হচ্ছে যে পরাজিত সে ক্ষতিপূরণ দিবে আর যে জয়ী সে ক্ষতিপূরণ নিবে। তো 1842 সালে এই যুদ্ধ শেষ হয়েছে,
একটা চুক্তির মাধ্যমে, সেই চুক্তির নাম ছিল হচ্ছে নানকিং চুক্তি। চীনের নানকিং শহরে চুক্তিটা হয়েছে, বিধায়ী চুক্তির নাম হচ্ছে নানকিং চুক্তি। এই নানকিং চুক্তির বিষয়বস্তু হচ্ছে এখানে পরাজিত হয়েছে চীন, সেজন্য সে ক্ষতিপূরণ দিবে, আর যুক্তরাজ্য জয়ী শক্তির জন্য সে ক্ষতিপূরণ নিবে। এই জন্য যুক্তরাজ্য এই সময় চীনের কাছ থেকে হংকং অঞ্চলটা ছিনিয়ে নেয়। তাহলে হংকং যুক্তরাজ্যের অধীনে চলে গেল কত সালে? 1842 সালে। কোন চুক্তির মাধ্যমে? নানকিং চুক্তির মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি এই আফিম যুদ্ধে পরাজয়ের ফলে এই যে হংকং অঞ্চলটা মূলত কার কাছে চলে গেছিল? যুক্তরাজ্যের কাছে চলে গেছিল। তার আগ পর্যন্ত এটা কিন্তু চীনের অধীনে ছিল। ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। সবাই এটা হচ্ছে রাইট অ্যান্সার দিবেন। আচ্ছা, এরপর আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ফকল্যান্ড দ্বীপটি কোথায় অবস্থিত? একটু দেখি ফকল্যান্ড দ্বীপটি কোথায় অবস্থিত, দেখি সবাই অ্যান্সার দেন। ফকল্যান্ড দ্বীপটি কোথায় অবস্থিত? একটু দেখি ফকল্যান্ড দ্বীপটি কোথায় অবস্থিত। ক হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, খ হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর, গ হচ্ছে ভারত মহাসাগর, চার হচ্ছে প্রশান্ত মহাসাগর। দেখি সবাই অ্যান্সার দেন, ফকল্যান্ড দ্বীপটি কোথায় অবস্থিত? রিজনালি লিখছেন 7 ক, মানে হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। মুস্তাফিজুর রহমান লিখছেন হচ্ছে খ, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এবং বর্তমানে এই দ্বীপটা খুবই আলোচনায় আছে, এই যে ফকল্যান্ড দ্বীপ। কারণ এই ফকল্যান্ড দ্বীপ যুক্তরাজ্য এটাকে বলে ফকল্যান্ড, আর আর্জেন্টিনা এটাকে বলে হচ্ছে ম্যালভিনাস। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যুক্তরাজ্য এবং হচ্ছে আর্জেন্টিনার মাঝে একটা ফুটবল খেলা হলো, এবং সেই ফুটবল খেলায় আমরা দেখতে পাই আর্জেন্টিনা দল ম্যালভিনাস দ্বীপটা নিয়ে প্রচার করছে, যার কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে হচ্ছে মামলা করছে যে খেলার মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্বপূর্ণ বিষয় কেন নিয়ে আসা হয়েছে। সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম যে খেলার রাজনীতি অনেকটা সরগরম ছিল। এই জন্য বর্তমানে এটা খুবই আলোচনায় আছে। এবং এই দ্বীপটাকে কেন্দ্র করে আর্জেন্টিনা এবং হচ্ছে ইংল্যান্ডের মাঝে একটা যুদ্ধও হয়েছে, যেটাকে বলা হয় ফকল্যান্ড যুদ্ধ। তো এই জন্য এই ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মাঝে যখন ফুটবল খেলা হয়, তখন ওই যে খেলার থেকে আমরা দেখতে পাই রাজনীতিটা এখানে বেশি চলে আসে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা। আমরা দেখি অধিকাংশ সব অ্যান্সার দিচ্ছেন হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। আচ্ছা, আমরা একটু দেখি, খেয়াল করেন, সেটা হচ্ছে এটা আমেরিকা মহাদেশ। এই যে কানাডা, ইউএসএ, মেক্সিকো, এই যে অঞ্চল খেয়াল করে দেখেন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্য আমেরিকা, এগুলো হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে, আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। আর এখানে আটলান্টিক মহাসাগর, এদিকে ইউরোপ আর এদিকে হচ্ছে আফ্রিকা, মাঝখানে যে সাগর তার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের এই পার্টটাকে বলা হয় উত্তর আটলান্টিক, এই পার্টটাকে বলা হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এখন দেখেন এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ব্রাজিল। দ্বিতীয় বৃহত্তম যে রাষ্ট্র তার নাম হচ্ছে এইখানে আর্জেন্টিনা। খেয়াল করেন এই আর্জেন্টিনার একদম কাছে এইখানে কিছু দ্বীপ আছে, অনেকগুলা দ্বীপ মিলে হয় দ্বীপপুঞ্জ। খেয়াল করে দেখেন সেই যে দ্বীপপুঞ্জ তার নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এই যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইন্টারন্যাশনাল ল অনুসারে এটা কার হওয়া উচিত ছিল? আর্জেন্টিনার কাছে, মানে আর্জেন্টিনা হওয়া উচিত ছিল। কিন্তু অবৈধভাবে এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে রাখছে ইউরোপের দেশ যুক্তরাজ্য, এবং যুক্তরাজ্য এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নাম দিয়েছে, এই দ্বীপপুঞ্জের নাম দিয়েছে ফকল্যান্ড, আর আর্জেন্টিনা এই দ্বীপের নাম দিয়েছে হচ্ছে ম্যালভিনাস। তো যেটাকে আমরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বলতেছি তার আরেকটা নাম হচ্ছে কি? ম্যালভিনাস দ্বীপপুঞ্জ। ইন্টারন্যাশনাল ল অনুসারে এটা আর্জেন্টিনা হওয়া উচিত ছিল, কিন্তু দখল করে রাখছে অবৈধভাবে কে? যুক্তরাজ্য। এই জন্য 1982 সালে আর্জেন্টিনা তার এই দ্বীপটাকে দখল করার জন্য এখানে আক্রমণ করে। ফলে আমরা দেখতে পাই যে এই ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে 1982 সালে আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মাঝে একটা যুদ্ধ হয়, যেটাকে বলা হচ্ছে ফকল্যান্ড যুদ্ধ। সেই যুদ্ধে আমরা দেখতে পাই জয়লাভ করে হচ্ছে যুক্তরাজ্য, এবং এই যুক্তরাজ্যের জয়ের পেছনে
তখন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থাচার একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল, এই জন্য তাকে এখানে উপাধি প্রদান করা হয় আয়রন লেডি বা লৌহ মানবী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এটা মূলত কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর। সেই আটলান্টিক মহাসাগরের কোন পাটে? দক্ষিণ পাটে। এই জন্য এটা রাইট অ্যান্সার হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। যারা দক্ষিণ আটলান্টিক বলছেন সবাই রাইট অ্যান্সার। আর্জেন্টিনা হারার পেছনে এই ফকল্যান্ড দ্বীপ অনেক, সেটা আসলে কি বলে, আমরা অনুমান করি বিষয়টা, আসলে এখানে তো প্রমাণিত সত্য আমরা বলতে পারবো না, বাট এটা নিয়ে এখন কথা উঠতেছে আর কি, যেহেতু ইংল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচে একটা বিশাল রাজনীতি হয়েছে এই যে ম্যালভিনাস এবং ফকল্যান্ড বিষয়টাকে কেন্দ্র করে, এবং সেখানে এই ম্যালভিনাস বিষয়টা সামনে নিয়ে আসার জন্য ইংল্যান্ড বা হচ্ছে পশ্চিমা শক্তি তারা হচ্ছে একটু, আমরা দেখতে পাই যে আর্জেন্টিনার বিরুদ্ধে অনেকগুলো স্টেপ গ্রহণ করছে এবং জরিমানার করার কথা ছিল আর কি, এটা নিয়ে ব্যাপক দ্বন্দ্ব ছিল। তো সেটাকে বলা হয় যে এটার কারণে একটু ঝামেলা হয়েছে। এখন আসলে এটা তো আমাদের ধারণা, আমাদের কাছে কোনো এভিডেন্স নাই আর কি, ঠিক আছে। এটা ওকে। পরবর্তী কোশ্চেন, রাশিয়া কত সালে ইউক্রেনের নিকট থেকে ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে নেয়? একটু বলেন তো দেখি, রাশিয়া কত সালে ইউক্রেনের নিকট থেকে ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে নেয়? 1991, 92, 2013, 2014? একটু দেখি, বলেন। রাশিয়া কত সালে ইউক্রেনের নিকট থেকে ক্রিমিয়া উপদ্বীপটি দখল করে নেয়? একটু বলেন দেখি। 2014 সালে, সবাই এখানে বলছেন 2014 সালে। হ্যাঁ, রাইট অ্যান্সার 2014। একটু কিভাবে আমরা একটু দেখি, একটু বিস্তারিত বোঝার ট্রাই করি। খেয়াল করেন, আমরা জানি সোভিয়েত ইউনিয়ন এটা ভেঙে মোট 15টি রাষ্ট্র গঠিত হয় 1991 সালে। যে 15টা রাষ্ট্র গঠিত হয়েছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে, তার মধ্যে সবচাইতে বৃহত্তম রাষ্ট্র ছিল হচ্ছে এই যে রাশিয়া, আর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ছিল তার নাম হচ্ছে এই যে এইটা ইউক্রেন। এই ইউক্রেনের এই যে অংশটা, এটাই হচ্ছে ক্রিমিয়া। খেয়াল করে দেখেন, তাহলে এই অংশটা ক্রিমিয়া কার অধীনে চলে আসছে? 1991 সালে ইউক্রেনের অধীনে চলে আসছে। খেয়াল করে দেখেন, 1991 থেকে এটা হচ্ছে মূলত ইউক্রেন রাষ্ট্রের অধীনে ছিল, তার আগে এটা হচ্ছে রাশিয়া রাষ্ট্রের অধীনে ছিল বা সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল। তাহলে ইউক্রেনের অধীনে আসছে। এখন এই সময় ইউক্রেনকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, এটা পূর্ব ইউক্রেন, এটা হচ্ছে পশ্চিম ইউক্রেন। এই পূর্ব ইউক্রেনের রাশিয়ার সাথে লেগেছিল, এই জন্য পূর্ব ইউক্রেনের যারা জনগণ এরা অধিকাংশ জাতিতে রুশ, আর এই দিকে যারা তারা রুশ না, অন্যান্য আরো অনেক জাতি, এই জন্য একত্রে বলা হয় অরুশ। তাহলে এরা অরুশ আর এরা হচ্ছে রুশ, এই জন্য এই দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন ধরে। তো এদের ভালোবাসা বা সম্পর্ক রাশিয়ার সাথে, আর অরুশদের সম্পর্ক হচ্ছে রাশিয়ার শত্রু ইউএসএ এবং ইউরোপের সাথে ভালো সম্পর্ক। 1991 সাল পরবর্তী সময়ে যত প্রেসিডেন্ট ক্ষমতায় আসছে ইউক্রেনে, সবই হচ্ছে এই যে পশ্চিমাপন্থী, মানে পশ্চিম ইউক্রেন থেকে ক্ষমতায় আসছে। 2012 সালে প্রথমবারের মতন ইউক্রেনে একটা নির্বাচন হইল। সেই নির্বাচনে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপে আমরা দেখতে পাই পূর্ব ইউক্রেন থেকে প্রেসিডেন্ট ক্ষমতায় আসছে। খেয়াল করেন, এই পূর্ব ইউক্রেন থেকে যে প্রেসিডেন্ট প্রথমবারের মতন ক্ষমতায় আসছে তার নাম ছিল ভিক্টর ইয়ানুকোভিচ। ভিক্টর, এই ভিক্টর মূলত কোনপন্থী? রাশিয়াপন্থী। তো ভিক্টর ইয়ানুকোভিচ 2012 সালে ক্ষমতায় এসে সে চিন্তা করলো, রাশিয়া আমাকে সাপোর্ট দিচ্ছে মানে পূর্ব ইউক্রেন আমাকে ভোট দিবে, কিন্তু পশ্চিম ইউক্রেন তো আমাকে ভোট দিবে না, কারণ ইউএসএ ইউরোপ তো আমাদের বিপক্ষে। এজন্য সে চিন্তা করলো এরা তো আমার পক্ষে আছে, দেখে একটু ইউএস এবং ইউরোপের সাথে একটা সমঝোতা করে এই পশ্চিম ইউক্রেনের ভোটগুলো আমরা নিতে পারি কিনা, তাহলে আমি দীর্ঘ সময় ধরে রাজত্ব করতে পারবো। এই জন্য সে ইউএস এবং ইউরোপের সাথে সম্পর্ক ভালো করার জন্য 2013 সালে এই ভিক্টর ইয়ানুকোভিচ এই গ্রুপের সাথে একটা চুক্তি করলো। যখন এই চুক্তি করছে 2013 সালে, তখন রাগান্বিত হয়ে গেছে রাশিয়া যে ক্ষমতায় নিয়ে আসতেছে আমি, আর তুমি কাদের সাথে চুক্তি করতেছো? চুক্তি বাতিল না করলে কিন্তু খবর আছে, 12টা বেজে যাবে। এই রাশিয়ার থ্রেটে ভিক্টর ইয়ানুকোভিচ 2013 সালের ডিসেম্বরে আমরা দেখলাম চুক্তিটা কি করলো? বাতিল করলো। এটা কাদের জন্য অপমানজনক? এই যে ইউএস এবং ইউরোপ
এই জন্য ইউএসএ এবং ইউরোপ তাদের পন্থী জনগণকে পশ্চিম ইউক্রেনে উস্কানি দিছে যে তোমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করো, এবং সেই আন্দোলনে টিকতে না পেরে এই ভিক্টর ইয়ানুকোভিচ আমরা দেখলাম 2014 সালে পদত্যাগ করলো, বাধ্য হইলো পদত্যাগ করতে। তাহলে ভিক্টর ইয়ানুকোভিচ পদত্যাগ করতে বাধ্য হলে খেপে যাবে কে? এই যে রাশিয়া। এতদিন পর একজন প্রেসিডেন্টকে ক্ষমতায় দিচ্ছে, কিন্তু ইউক্রেনকে খুব পছন্দ হচ্ছে না। এই জন্য রাশিয়া ইউক্রেনকে এই সময় সাহায্য করার জন্য 2014 সালে শাস্তি স্বরূপ এই ক্রিমিয়া আক্রমণ করে ক্রিমিয়া দখল করে নিল। তাহলে ক্রিমিয়া রাশিয়া দখল করলো কত সালে? 2014 সালে। তাহলে 2014 সালে রাশিয়া যদি অবৈধভাবে ক্রিমিয়া দখল করে, এটা কি পশ্চিমা রাষ্ট্রগুলো মেনে নিবে? না, এরাও চিন্তা করলো রাশিয়াকে একটা পানিশমেন্ট দেওয়া উচিত। এই জন্য এই গ্রুপ আর রাশিয়া মিলে একটা জোট ছিল যার নাম হচ্ছে G8। এই যে রাশিয়া অবৈধভাবে ক্রিমিয়া দখল করছে, এটার প্রতিবাদে এরা এই G8 থেকে রাশিয়াকে বহিষ্কার করছে। কত সালে? 2014 সালে। তাহলে 2014 সালে আমরা দেখতে পাচ্ছি G8 থেকে কাকে বহিষ্কার করা হয়? রাশিয়াকে। রাশিয়াকে বহিষ্কার করা হলে G8 এর এখন বর্তমান নাম কি হবে? G7। একটা বাদ চলে গেল, এই জন্য G8 এর এখন বর্তমান নাম হচ্ছে G7। ওকে, তাহলে আমরা বিস্তারিত দেখলাম। পরবর্তী কোশ্চেনে চলে যাই। চীন হংকং এর জন্য এক দেশ দুই নীতি চালু করে কত সালে? আচ্ছা দেখি, 1991, 97, 98, 1999। বলেন দেখি। পরবর্তী কোশ্চেন, চীন হংকং এর জন্য এক দেশ দুই নীতি চালু করে কত সালে? চীন হংকং এর জন্য এক দেশ দুই নীতি চালু করে কত সালে? রিজনালি বলছেন 1991। বাকিরা? চীন হংকং এর জন্য এক দেশ দুই নীতি চালু করে কত সালে? সবাই অ্যান্সার দেন দেখি। লাকি আক্তার বলছেন 9-1, 1991। চীন হংকং এর জন্য এক দেশ দুই নীতি কত সালে চালু করে? শামীম রেজা বলছেন হচ্ছে 1997। বাকি সবাই হচ্ছে, মৃত্তিকা মির্জা বলছেন হচ্ছে 1991। মুস্তাফিজুর রহমান বলছে 2, মানে হচ্ছে 1997। বাকিরা সবাই হচ্ছে 1991। আচ্ছা, অনেকের অ্যান্সার চলে আসছে। আমরা দেখছি কেউ 91, কেউ 97 বলছে। একটু খেয়াল করেন, আমরা দেখতে পাই এটা হচ্ছে চীন। চীনে 1949 সাল থেকে এখানে যে মতাদর্শ চালু আছে তার নাম হচ্ছে সমাজতন্ত্র। আর আমরা বলছিলাম ওই যে আফিম যুদ্ধে জয়লাভের ফলে এই হংকং দখল করে নিয়েছিল কোন দেশ? যুক্তরাজ্য। এখন এই যুক্তরাজ্য খেয়াল করে দেখেন, 1997 সালে হংকংটা চীনের কাছে ফেরত দিবে। তো যুক্তরাজ্য হংকংটা চীনের কাছে ফেরত দিবে 1997 সালে। তখন যুক্তরাজ্য বলল যে আমি হংকং তোমার কাছে ফেরত দিব, কিন্তু তোমাকে হংকং এ পুঁজিবাদ চালু রাখতে হবে, কারণ এখানে আমার জনগণ এবং ব্যবসায়ীরা আছে, তাদেরকে ব্যবসা করার স্বাধীনতা দিতে হবে। এই সুবিধা দেওয়ার জন্য হংকং এ কি রাখতে হবে? পুঁজিবাদ। তাহলে হংকং এ 97 সালে হংকংকে ফেরত দিচ্ছে চীনের কাছে, এবং সেখানে কি রাখতে হবে? আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাদ। তাহলে হংকং এ পুঁজিবাদ আর চীনের মূল ভূখণ্ডে সমাজতন্ত্র। দেশ একটা নীতি কয়টা? দুইটা। ওয়ান কান্ট্রি টু সিস্টেম, এক দেশ দুই নীতি। এই জন্য চীন হংকং এর জন্য চালু করছে 1997 সালে। বুঝতে পারছেন কিনা? তাহলে 1997 সালে চালু করছে, এবং চীন এই সময় বলছে আমি আপনার শর্ত মেনে নিলাম, হংকং এ পুঁজিবাদ রাখবো, কিন্তু এই পুঁজিবাদ রাখবো আগামী মাত্র 50 বছর। 50 বছর পর আমি চিন্তা করবো যে এখানে পুঁজিবাদ রাখবো নাকি কি রাখবো। তাহলে 97-তে শুরু করছে, থাকবে 50 বছর। দেখেন তো তাহলে কত সাল পর্যন্ত? 2047 সাল পর্যন্ত। তাহলে হংকং এ এক দেশ দুই নীতি চালু থাকবে কত সাল পর্যন্ত? 2047 সাল পর্যন্ত। আর যেহেতু চীন দেশ একটা কিন্তু নীতি দুইটা, এই জন্য চীনকে বলা হয় এক দেশ দুই নীতির দেশ। যে কোন দেশে দুইটা নীতি আছে, এক দেশ কিন্তু নীতি দুইটা, সেটা হচ্ছে চীন। এবং চীন সেই হংকং এর জন্য আমরা দেখতে পাইছি এক দেশ দুই নীতি চালু করছে 1997 সালে। আর 1999 সালে চীন ম্যাকাও এর জন্য এক দেশ দুই নীতি চালু করে।
তাহলে ম্যাকাও এর জন্য হলে এক দেশ দুই নীতি চালু করছে চীন কত সালে? 1999 সালে। আর হংকং এর জন্য হলে কত সালে? 1997 সালে। ঠিক আছে, এবং ম্যাকাওতেও এটা চালু থাকবে 50 বছর। তার মানে খেয়াল করে দেখেন তো, 1999 থেকে যোগ করেন 50 সালে কত হচ্ছে? 2049 সাল পর্যন্ত। তাহলে ম্যাকাওতে কত সাল পর্যন্ত? 2049 সাল পর্যন্ত। আর হংকং এ কত সাল পর্যন্ত? 2047 সাল পর্যন্ত। সবাই অধিকাংশ রাইট অ্যান্সার দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। না অধিকাংশ না, দুই একজন আমাদের সাথে সংযুক্ত আছেন। কাজী হাসান মুজাহিদ স্যার, সায়েন্সের খুবই জনপ্রিয় একজন টিচার। হ্যাঁ স্যার, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো আছি, আশা রাখি আপনিও ভালো আছেন। তাহলে দেখেন এখানে যারা রাইট অ্যান্সার দিচ্ছেন 1997, তারা রাইট, 91 কিন্তু ভুল। ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। দেখি উক্তিটি কার? রিচার্ড নিক্সন, মার্টিন লুথার কিং, আব্রাহাম লিঙ্কন, আর হচ্ছে রুজভেল্ট। ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, উক্তিটি কার? দেখি অ্যান্সার দেন। আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা সংযুক্ত আছেন এই কোশ্চেনের অ্যান্সারটা দেন দেখি। ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, কার এটা? শফিক তুহিন ভাই বলছেন আব্রাহাম লিঙ্কন, সুজন বলছেন আব্রাহাম লিঙ্কন, শামীম রেজা আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই বলতেছেন আব্রাহাম লিঙ্কন। আমরা দেখি 1861 থেকে 65 সাল পর্যন্ত আমেরিকাতে গৃহযুদ্ধ চলমান ছিল। একদিকে শ্বেতাঙ্গ, অন্যদিকে কৃষ্ণাঙ্গ। এই শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে 1861 থেকে 65 সাল পর্যন্ত যখন গৃহযুদ্ধ চলমান ছিল, এই সময় প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। এই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে আব্রাহাম লিঙ্কন তিনি চিন্তা করলেন যে আমার দেশের জনগণের একটা পার্ট সুযোগ সুবিধা পাচ্ছে, আর একটা পার্ট বঞ্চিত হচ্ছে, তাহলে আমার দেশ কখনোই ডেভেলপমেন্টের চূড়ান্ত পর্যায়ে উপনীত হবে না। আমার দেশ ডেভেলপমেন্টের তখনই চূড়ান্ত পর্যায়ে উপনীত হবে যখন জনগণের প্রত্যেকটা অংশকে আমি সমান সুযোগ সুবিধা প্রদান করব, এবং সেই সুযোগ সুবিধা গ্রহণ করে তারা ন্যাশনাল অর্থনীতিতে কন্ট্রিবিউশন রাখবে। ফলে আমার রাষ্ট্র ধীরে ধীরে কি হবে? ডেভেলপ হবে। এই জন্য তিনি বললেন যে আমরা কখনো যুদ্ধ রক্তপাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে পারবো না, আমরা এই গৃহযুদ্ধ এটা বন্ধ করব। এই জন্য আসেন আমাদের সবার সংহতি প্রকাশ করতে হবে, একতাবদ্ধ হইতে হবে। এই জন্য তিনি বললেন যুদ্ধ রক্তপাত হানাহানির মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়, যেটা সম্ভব সেটা হচ্ছে সকল জনগণের অধিকার প্রদানের মাধ্যমে। এই জন্য তিনি বললেন ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট, নট বুলেট। সমাধান হবে কিসের মাধ্যমে? ব্যালটের মাধ্যমে, মতামত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে। এই জন্য তিনি এই সময় এই উক্তিটা করেন, ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। এবং এর আরো আব্রাহাম লিঙ্কনের আরো একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যেটা হচ্ছে গ্যাটিসবার্গের ভাষণে তিনি প্রদান করছিলেন 1863 সালে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের গ্যাটিসবার্গে। ঠিক আছে, সবাই এটা রাইট অ্যান্সার দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমেরিকাতে কৃতদাস প্রথা বিলুপ্ত করা হয় কত সালে? দেখি আমেরিকাতে কৃতদাস প্রথা বিলুপ্ত করা হয় কত সালে? নিষিদ্ধ দেশ হচ্ছে তিব্বত, নিষিদ্ধ নেতা দালাই লামা, নিষিদ্ধ শহর লাসা। হ্যাঁ, এটা আমরা যখন চীন নিয়ে আপনাদের পড়াবো তখন এগুলো আমরা বলে দিব, সমস্যা নাই। আচ্ছা, আমেরিকাতে কৃতদাস প্রথা বিলুপ্ত করা হয় কত সালে? দেখি 11 নম্বর কোশ্চেন অ্যান্সার দেন। 1961, 1963, 1965, 1967। একটু এখানে মিস্টেক হয়েছে, খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে কোনোটাই 19 হবে না, সবগুলাই হচ্ছে 18 হবে। 1861, 1865, 1861, 1863, 1865, 1867, সবগুলো হচ্ছে 1800 হবে। ঠিক আছে, মুস্তাফিজুর রহমান সে লিখছেন হচ্ছে 11 গ, মানে 1865। আচ্ছা, বাকিরা? 1865।
আমেরিকাতে কৃতদাস প্রথা বিলুপ্ত করা হয় কত সালে? 1865। সবাই আমরা বলতেছে 1865। আচ্ছা, রাইট অ্যান্সার। দেখেন, আব্রাহাম লিঙ্কন 1863 সালে যখন গ্যাটিসবার্গ ভাষণ প্রদান করে, সেখানে আমরা দেখতে পাই তিনি কৃতদাস প্রথা বিলুপ্ত ঘোষণা করেন 1863 সালে। কিন্তু এই ঘোষণা কার্যকর হয় 1865 সালে। ঘোষণা দিছে 1863-তে, আর কৃতদাস প্রথা বিলুপ্ত হচ্ছে 1865-তে, কার্যকর হচ্ছে 1865-তে। এই কার্যকর হওয়ার মধ্য দিয়ে আমেরিকাতে কৃতদাস প্রথা বিলুপ্ত হয়ে যায়। তাহলে বিলুপ্ত হয়ে যায়, খেয়াল করে দেখেন কত সালে? 1865 সালে। গ। কিন্তু যদি বলা হতো কৃতদাস প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়, তখন হচ্ছে 1863 হতো। ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন। লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিটা কার? লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিটা কার? একটু দেখি তো। সরোজিনী নাইডু, মার্গারেট থাচার, মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। একটু দেখি। 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি? বলছেন হচ্ছে ঘ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। শামীম রেজা ঘ, শফিক তুহিন, মার্গারেট থাচার, তারপর হচ্ছে 65। সাইনি ইসলাম লিখছেন এই পেজে নতুন। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, হচ্ছে স্বাগতম এই পেজে। কেউ বলছেন মার্গারেট থাচার, কেউ বলছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, দুইটা এখানে চলে আসছে। আচ্ছা, ওকে, বাট অধিকাংশ হচ্ছে এখানে বলছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ঘ। আমরা একটু দেখি কোনটা হবে। 1854 থেকে 1856 পর্যন্ত ক্রিমিয়া যুদ্ধ হয়। একদিকে তুরস্ক মানে অটোম্যান সাম্রাজ্য তখন, অন্যদিকে হচ্ছে রাশিয়ান সাম্রাজ্য। এই যুদ্ধে আমরা দেখতে পেলাম যুক্তরাজ্য এবং ফ্রান্স তুরস্কের পক্ষ অবলম্বন করলো। যখন তুরস্কের পক্ষ অবলম্বন করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধে তুরস্ক ধীরে ধীরে জয়লাভ করতেছে, মানে অটোম্যান সাম্রাজ্য। তার আগ পর্যন্ত একটু ব্যাকফুটে ছিল তুরস্ক, তখন রাশিয়া জয়লাভ করতেছিল। এই যুক্তরাজ্য এবং ফ্রান্স যখন তুরস্কের পক্ষে যোগদান করছে, তখন যুক্তরাজ্যের বিখ্যাত নার্স বা সেবিকা তখন এই ব্যাটল ফিল্ডে চলে আসে। এই ব্যাটল ফিল্ডে চলে এসে আমরা দেখতে পাই সে দিনের বেলা বিভিন্ন হসপিটালে যারা আহত সৈন্য ছিল তাদেরকে চিকিৎসা প্রদান করা শুরু করলো। আর রাতের বেলা হাতে ল্যাম্প নিয়ে বিভিন্ন সৈন্য শিবির পরিদর্শন করত, যে সেখানে কোনো আহত সৈন্য আছে কিনা, কারো চিকিৎসা লাগবে কিনা। তার এই কর্মকাণ্ডে খুশি হয়ে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে একটা উপাধি প্রদান করে, সেটা হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প। তাহলে লেডি উইথ দ্য ল্যাম্প মূলত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উপাধি। সে হচ্ছে ব্রিটিশ নার্স ছিল, এবং এই যুদ্ধে তার কর্মকাণ্ডের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট খুশি হয়ে তাকে মূলত লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিটা প্রদান করে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। যারা ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অধিকাংশ হচ্ছে রাইট অ্যান্সার দিচ্ছেন, জাস্ট একজন মিস্টেক করছেন। ফকল্যান্ড যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিল? আমরা তো অলরেডি বলে ফেলছি। ফকল্যান্ড যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিল? অলরেডি বলে ফেলছি। দেখি আপনারা এখানে অ্যান্সার দেন। ফকল্যান্ড যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? থেরেসা মে, মার্গারেট থাচার, তারপরে হচ্ছে চার্চিল, আর হচ্ছে টনি ব্লেয়ার। কে আর সুজন ভাই বলছেন যে থাচার, বাকিরা? আচ্ছা, লাল কালি দিয়ে লিখলে কিছু বুঝি না। আচ্ছা দেখি তাহলে আপনাদের সুবিধার জন্য আমরা কোন কালি দিতে পারি। কোনটা? সাদা। আচ্ছা, সাদাই দিচ্ছে। ওকে,
আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই অ্যান্সার দিচ্ছেন হচ্ছে মার্গারেট থাচার। এটা আমরা অলরেডি হচ্ছে পড়াই ফেলছি। দেখেন, ফকল্যান্ড যুদ্ধ হয়েছে 1982 সালে। সেই 1982 সালে যুক্তরাজ্যের ক্ষমতায় ছিলেন যিনি প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে মার্গারেট থাচার। তিনি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। এবং আমরা দেখতে পাই যে তার এই যুদ্ধে যে কৌশলগত একটা ভূমিকা ছিল, এই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট খুশি হয়ে এই যুদ্ধে জয়ের পরে তাকে একটা হচ্ছে উপাধি প্রদান করে, সেটা হচ্ছে এই যে আয়রন লেডি বা লৌহ মানবী। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মূলত মার্গারেট থাচার। সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। নানকিং চুক্তির মাধ্যমে চীনের নিকট থেকে যুক্তরাজ্য হংকং দখল করে। খেয়াল করে দেখেন, নানকিং চুক্তির মাধ্যমে চীনের নিকট থেকে যুক্তরাজ্য হংকং দখল করছে কত সালে? কত সালে একটু দেখি। 1998, 1942, 1842, 1898, একটু দেখি আমরা। আমরা এটা অলরেডি পড়াই ফেলছি। দেখি 14 নম্বর কোশ্চেন, 1898। তারপরে বলছেন হচ্ছে 1942, 1942 ক 1998। আচ্ছা, শামীম রেজা ভাই বলছেন 1842। আমরা একটু দেখি, খেয়াল করেন। আমরা দেখতে পাই 1839 থেকে 1842 সাল পর্যন্ত একদিকে চীন, অন্যদিকে যুক্তরাজ্যের মাঝে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে আফিম যুদ্ধ। এবং সেই যুদ্ধ আমরা জানি যে প্রত্যেকটা যুদ্ধ শেষ হবে একটা চুক্তি দিয়ে। চুক্তিটা যে জায়গায় হবে সেই জায়গার নাম অনুসারে চুক্তির নামকরণ করা হবে। আর এই চুক্তির বিষয়বস্তু হবে যে পরাজিত সে ক্ষতিপূরণ দিবে আর যে জয়ী সে ক্ষতিপূরণ নিবে। 1842 সালে যুদ্ধ শেষ হচ্ছে একটা চুক্তির মাধ্যমে। সেই চুক্তিটা হয়েছে চীনের নানকিং শহরে। এই জন্য এই চুক্তির নাম হচ্ছে নানকিং চুক্তি। তাহলে এই নানকিং চুক্তির বিষয়বস্তু কি হবে খেয়াল করে দেখেন তো। এই যুদ্ধে পরাজিত হয়েছে কে? চীন। এই জন্য চীন ক্ষতিপূরণ দিবে আর যুক্তরাজ্য ক্ষতিপূরণ নিবে। এই 1842 সালে আফিম যুদ্ধে যুক্তরাজ্য জয়লাভ করছে আর চীন পরাজিত হয়েছে। এই জন্য যুক্তরাজ্য এই সময় ক্ষতিপূরণ স্বরূপ চীনের কাছ থেকে চীনের যে অঞ্চলটা দখল করে তার নাম হচ্ছে হংকং। খেয়াল করে দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1842 সালে নানকিং চুক্তির মাধ্যমে চীন যুক্তরাজ্যের নিকট থেকে হংকং দখল করে নেয়। কত সালে? 1842 সালে। খেয়াল করে দেখেন, তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? 1842। কিন্তু 1898 সালে যে, খেয়াল করে দেখেন, তারা একটা চুক্তি করছে। যুক্তরাজ্য এই চীনের সাথে একটা চুক্তি করছিল যে আমি হংকংটা এখন তোমার কাছ থেকে লিজ নিব। এই যে লিজ নিছে সেটা হচ্ছে 1898 সালে। খেয়াল করেন, 1898 সালে লিজ নিছে। যেহেতু চীন বারবার ওই হংকং আবার দখল করে নেওয়ার জন্য আক্রমণ করতেছিল আর যুক্তরাজ্যের সাথে যুদ্ধ হচ্ছিল, এজন্য যুক্তরাজ্য চিন্তা করলো যেহেতু বারবার যুদ্ধ হচ্ছে, যুদ্ধটা কিভাবে বন্ধ করা যায়। এই জন্য সে চীনকে কিছু অর্থ দিয়ে তার কাছ থেকে লিজ নিয়ে নিছে। সেই লিজ নিছে 1898 আর দখল করছে কত সালে? 1842 সালে। এবং 1898 সালে যে লিজ নিছিল সেই লিজটা নিছিল 99 বছরের জন্য। খেয়াল করেন, তাহলে 99 বছরের জন্য লিজ নিলে এটা ফেরত যাবে কত সালে? 1997 সালে। এই জন্য 1997 সালের 1 জুলাই এই হংকং আবার চীনের কাছে ফেরত আসছে। বুঝতে পারছেন? সেটা তো আমি আপনাদেরকে বলেই দিছি। রাইট অ্যান্সার হচ্ছে 1842। যারা বলছেন তারা রাইট। নেকড়ে যোদ্ধা কূটনীতি অনুসরণ করছে কোন দেশ? একটু দেখি অ্যান্সার দেন। নেকড়ে যোদ্ধা কূটনীতি অনুসরণ করছে কোন দেশ? পরবর্তী কোশ্চেন, নেকড়ে যোদ্ধা কূটনীতি অনুসরণ করছে কোন দেশ? নেকড়ে যোদ্ধা কূটনীতি অনুসরণ করছে কোন দেশ? দেখি 15 নম্বর কোশ্চেন,
নেকড়ে যোদ্ধা কূটনীতি অনুসরণ করছে কোন দেশ? দেখি একটু অ্যান্সার দেন সবাই। শফিক তুহিন বলছেন যে চীন, বাকিরা ঘ চীন। সবাই বলতেছেন চায়না। চায়না, ওকে। দেখেন সবার অ্যান্সার হচ্ছে রাইট। আমরা একটু নেকড়ে যোদ্ধাটা এক্সপ্লেইন করি। 2024 সালে যখন বাংলাদেশের নির্বাচন হবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের নির্বাচনের আগে র্যাবের প্রধান, তারপরে হচ্ছে সেনাবাহিনীর প্রধানের উপরে নিষেধাজ্ঞা দিছিল। তখন আমাদের রিয়াকশন কি ছিল? আমাদের কোনো রিয়াকশন ছিল না। আমরা চিন্তা করছি মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী রাষ্ট্র, ওদের সাথে পারা যাবে না, কিভাবে সমস্যা আমরা ম্যানেজ করতে পারি, গায়ে হাত বুলাই সেই সমাধান করব। কিন্তু খেয়াল করে দেখেন তো, মার্কিন যুক্তরাষ্ট্র যদি চীনের বিরুদ্ধে কোনো অ্যাকশন দেখায়, চীন কি আমাদের মতন ওয়েট করবে বা মাথায় হাত বুলাবে? কখনোই না। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কখনো অ্যাকশন নিলে চীন সাথে সাথে পাল্টা রিয়াকশন নেয়। খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমরা দেখলাম যে উইঘুর ইস্যুকে কেন্দ্র করে চীনের 3 জন নেতৃবৃন্দের উপরে নিষেধাজ্ঞা দিছে, সাথে সাথে চীন ইউএস এর 3 জন নেতৃবৃন্দের উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিছে। আবার আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প যখন চীনের বিভিন্ন প্রোডাক্টের উপরে নিষেধাজ্ঞা কি বলে কর আরোপ করছে অতিরিক্ত, তখন চীনও ইউএস এর বিভিন্ন প্রোডাক্টের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করছে। অ্যাকশন দেখালে সাথে সাথে রিয়াকশন দেখাচ্ছে চীন। দেখবেন নেকড়ে, একে যদি আপনারা অ্যাকশন দেখান, মারেন, ও আপনার দিকে তেড়ে আসবে, ও কিন্তু পলায়ন করবে না। এই যে অ্যাকশনের বিপরীতে পাল্টা রিয়াকশন দেখানোর যে ডিপ্লোম্যাসি, সেটাকেই বলা হচ্ছে নেকড়ে যোদ্ধা কূটনীতি, ওলফ ওয়ারিয়ার ডিপ্লোম্যাসি। সেটা মূলত কোন রাষ্ট্র দেখাচ্ছে? চীন দেখাচ্ছে। রাইট অ্যান্সার হচ্ছে চায়না। সবাই রাইট অ্যান্সার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। পিং পং কূটনীতির মাধ্যমে চীন কোন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করে? একটু দেখি, পিং পং কূটনীতির মাধ্যমে চীন কোন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করে? দেখি, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইউএসএ। অসংখ্য ধন্যবাদ, সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। এটা দেখি, পিং পং কূটনীতির মাধ্যমে ইউএসএ কোন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করে? রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য আর হচ্ছে ইউএসএ। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চীন কোন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করছে? সবাই বলছেন ইউএসএ। ইউএসএ। আচ্ছা, আমরা একটু পিং পং কূটনীতিটাও খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখে নেই। স্নায়ু যুদ্ধের সময় 2টা গ্রুপ ছিল, একটা হচ্ছে ইউএসএ মানে পুঁজিবাদী গ্রুপ, আরটা হচ্ছে সমাজতান্ত্রিক গ্রুপ। এই সমাজতান্ত্রিক গ্রুপে মূলত কে ছিল? সোভিয়েত ইউনিয়ন। আর পুঁজিবাদী গ্রুপে ইউএসএ। এই সোভিয়েত ইউনিয়নের পক্ষে যারা ছিল তাদের মধ্যে অন্যতম ছিল হচ্ছে চীন, তারপর হচ্ছে কিউবা, ভিয়েতনাম, এরকম রাষ্ট্রগুলো। কিন্তু আমরা দেখতে পেলাম একটা সময় এই চীনের সাথে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য নিয়ে কিছুটা মনোমালিন্য শুরু হয়, দ্বন্দ্ব শুরু হয়। তখন চীন চিন্তা করলো, আমার শত্রু হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, আর সোভিয়েত ইউনিয়নের শত্রুকে ইউএসএ। তাহলে আমার বন্ধু কে হইতে পারে? শত্রু শত্রু কি বন্ধু? আমার শত্রু সোভিয়েত ইউনিয়ন, আর সোভিয়েত ইউনিয়নের শত্রু ইউএসএ। তাহলে আমার বন্ধু কে হইতে পারে? ইউএসএ হইতে পারে। এই জন্য চীন এই সময় ইউএস এর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। এবং তখন এই ইউএস এর টেবিল টেনিস প্রতিনিধি দল জাপানে একটা ইন্টারন্যাশনাল গেমস খেলতেছিল। তখন চীন জাপান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস প্রতিনিধি দলকে নিজ দেশে স্বাগত জানায় যে আপনারা আসেন, আপনাদের সাথে একটা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট খেলি। এই যে ইউএস এর প্রতিনিধি দল চীনে আসলো এবং সেখানে আমরা দেখতে পেলাম যে চীন এবং ইউএস এর মাঝে একটা ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট হইলো, এই যে টেবিল টেনিস। এই টেবিল টেনিস যে বল, এই বলটার নাম হচ্ছে চীনা ভাষায় বলা হয় পিং পং। এই পিং পং বলকে কেন্দ্র করে চীনের সাথে ইউএস এর যে সম্পর্কের মানে কি বলে সূচনা হয়েছে, ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি হয়েছে, সেটাকেই মূলত বলা হয় পিং পং ডিপ্লোম্যাসি। খেয়াল করে দেখেন, তাহলে পিং পং ডিপ্লোম্যাসির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ চীনের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে। এবং এই পিং পং ডিপ্লোম্যাসির মূল একটা শিক্ষা আমরা পাইলাম, শত্রুর শত্রু কি হবে? বন্ধু হবে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমরা দেখতে পেলাম ইউএসএ। রাইট অ্যান্সার। যারা ইউএসএ বলছেন সবাই রাইট।
নিচের কোন দেশকে G7 থেকে বহিষ্কার করা হয়? এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, একটু বলেন দেখি, জাস্ট অ্যান্সার দেন। অলরেডি আমরা এটা পড়ে ফেলছি ক্রিমিয়া ইস্যুকে কেন্দ্র করে। নিচের কোন দেশকে G7 থেকে বহিষ্কার করা হয়? নিচের কোন দেশকে G7 থেকে বহিষ্কার করা হয়? আমরা অলরেডি এটা ক্রিমিয়া যুদ্ধের সময় পড়ছিলাম যে রাশিয়া যখন 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয়, তখন প্রতিবাদ স্বরূপ G8 রাষ্ট্রগুলো এই যে রাশিয়াকে G8 থেকে বের করে দেয়। খেয়াল করে দেখেন, তখন নাম হয়ে গেল কি G7। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন দেশকে G7 থেকে মূলত বহিষ্কার করা হয়, সেটা হচ্ছে কোনটা? রাশিয়া। এবং সেটা কত সালে? 2014 সালে। সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন, রাশিয়া। অসংখ্য ধন্যবাদ। 18, ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ কোনটা? দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শতবর্ষব্যাপী যুদ্ধ, ক্রুসেড, আর 30 বর্ষব্যাপী যুদ্ধ। দেখি ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ কোনটা? অ্যান্সার দেন দেখি। ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ কোনটা? 18 নম্বর। আঠারো নাম্বার আনসার কি দেখি? আঠারো নাম্বার মুস্তাফিজুর রহমান বলছেন গ, মানে হচ্ছে ক্রুসেড। রেজওয়ান আলী বলছেন হচ্ছে গ, ক্রুসেড। কিয়ার সুজন বলছেন ক্রুসেড। শফিক তুহিন ক্রুসেড। শাহাদাত রাকিব বলছেন যে এশিয়ার একমাত্র G7 ভুক্ত দেশ হচ্ছে জাপান। হ্যাঁ, রাইট। সবাই বলছেন ক্রুসেড বা ধর্মযুদ্ধ। হ্যাঁ, ক্রুসেডের একটা নাম হচ্ছে ধর্মযুদ্ধ। একটু আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা হয়েছে 1939 থেকে 45 সাল পর্যন্ত। শতবর্ষব্যাপী যুদ্ধ 100 বছর প্লাস হয়েছে। ক্রুসেড এটা আমরা দেখতে পাইছি হয়েছে 1095 থেকে 1291 সাল পর্যন্ত। 30 বর্ষব্যাপী যুদ্ধ হয়েছে 1618 থেকে 1648 সাল পর্যন্ত। আর এটা শতবর্ষব্যাপী যুদ্ধ 100 বছর প্লাস, 103 বছরের মতন এরকম হয়েছে। আচ্ছা, এবার আসেন খেয়াল করে দেখেন তো, এই ক্রুসেড বা ধর্মযুদ্ধ হচ্ছে 1095 থেকে 1291 সাল পর্যন্ত, প্রায় 200 বছর, 196 বছরের মতন এরকম। দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে এত দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ হয় নাই। এই জন্য ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ বা দীর্ঘস্থায়ী যুদ্ধ যেটা, সেটা হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। খেয়াল করে দেখেন। তাহলে যারা হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলছেন তাদেরটা রাইট। দুই একজন শতবর্ষব্যাপী যুদ্ধ বলছেন, না এটা ভুল। শতবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছে 100 বছর প্লাস এরকম হয়েছে, আর ক্রুসেড হয়েছে প্রায় 200 বছর ধরে। কিন্তু যদি বলতো যে ইতিহাসে সবচেয়ে ধ্বংসযোগ্য যুদ্ধ, তাহলে কিন্তু এখানে অ্যান্সার হইতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1945 সালে যে 6 আগস্ট হিরোশিমা এবং 9 আগস্ট নাগাসাকিতে যে পারমাণবিক বোমা হামলা হয়, সেখানে হিরোশিমাতে প্রায় 1,76,000 আর নাগাসাকিতে প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ মারা যায়। ঠিক আছে, এই জন্য ইতিহাসে সবচাইতে ধ্বংসযোগ্য যুদ্ধ বললে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর দীর্ঘমেয়াদী যুদ্ধ বললে হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। গোল্ডেন ক্রিসেন্টের অন্তর্ভুক্ত দেশ কোনটি? দেখি, গোল্ডেন ক্রিসেন্টের অন্তর্ভুক্ত দেশ, গোল্ডেন ক্রিসেন্টের অন্তর্ভুক্ত দেশ ইরান, নেপাল, ভারত, মিয়ানমার। দেখি অ্যান্সার দেন। গোল্ডেন ক্রিসেন্টের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
ক্রিসেন্ট এর অন্তর্ভুক্ত। কেয়ার সুজন বলছেন নেপাল, শরীফ তুহিন বলছেন ইরান। গোল্ডেন ক্রিসেন্ট এর অন্তর্ভুক্ত দেশ কোনটি? নেপাল। কেউ বলছেন হচ্ছে ইরান। মুস্তাফিজুর রহমান বলছেন হচ্ছে ইরান। শাহাদাত নেপাল বলছেন হচ্ছে নেপাল। আচ্ছা, গোল্ডেন, খেয়াল করে দেখেন, গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট এখানে মাদক দ্রব্যগুলো উৎপাদন করে প্রচুর অর্থ পাওয়া যায় বিক্রি বা রপ্তানি করে, এই জন্য এগুলোকে গোল্ডের সাথে তুলনা করা হয়। আর ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচন্দ্র। এখানে গোল্ডেন ক্রিসেন্ট বলতে মূলত বোঝানো হচ্ছে একটা অর্ধচন্দ্র আকৃতি বিশিষ্ট একটা এলাকা, যে এলাকাটা হচ্ছে এখানে পাকিস্তান, এখানে আফগানিস্তান আর এখানে ইরান, এই তিনটা দেশের মধ্যবর্তী একটা অর্ধচন্দ্র আকৃতির এলাকা, যে এলাকায় প্রচুর পরিমাণ আফিম উৎপাদিত হয়, এই এলাকাটাকেই বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। তাহলে দেখেন তো, গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে ইরান, আফগানিস্তান আর পাকিস্তান। তাহলে এখানে অপশনে কোনটা আছে? ইরান। তাহলে রাইট আনসার হচ্ছে 19 ক, ইরান। আপনারা অনেকেই নেপাল বলছেন, খেয়াল করে দেখেন, নেপাল হচ্ছে গোল্ডেন ওয়েজ। একটু আমরা দেখি, দেখেন এখানে ভারত, এখানেও ভারত, এখানে বাংলাদেশ আর এখানে হচ্ছে নেপাল। এই যে ভারত বাংলাদেশ ভারত নেপাল হয়ে যে মাদক চোরাচালানের জন্য যে ব্যবহৃত রুট বা পথ, এটাকে মূলত বলা হয় গোল্ডেন ওয়েজ। এজন্য গোল্ডেন ওয়েজ হচ্ছে বাংলাদেশ ভারত নেপাল, সেই গোল্ডেন ওয়েজ হইলে নেপাল হইতো। খেয়াল করে দেখেন, বাংলাদেশ ভারত নেপাল হইতো, কিন্তু এখানে আমি গোল্ডেন ওয়েজ বলি নাই, আমি বলছি গোল্ডেন ক্রিসেন্ট, যেটা হচ্ছে একটা অর্ধচন্দ্র আকৃতি বিশিষ্ট এলাকা যেখানে প্রচুর পরিমাণ আফিম উৎপাদিত হয়, সেটা হচ্ছে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান। ঠিক আছে, তাহলে যারা ইরান বলছেন তারা রাইট। শত্রু শত্রু বন্ধু উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ, দেখি। শত্রু শত্রু বন্ধু উক্তিটি কার? কৌটিল্য, তারপর হচ্ছে আলফ্রেড মাহান, ট্রুম্যান আর হচ্ছে জর্জ মার্শাল। দেখি আপনারা অ্যান্সার দেন। আমাদের লাস্ট অন, এটাই হচ্ছে লাস্ট। একটু অ্যান্সার দেন দেখি সবাই। শত্রু শত্রু বন্ধু উক্তিটি কার? শত্রু শত্রু বন্ধু উক্তিটি কার? কৌটিল্য, আলফ্রেড মাহান, ট্রুম্যান আর হচ্ছে জর্জ মার্শাল। দেখি সবাই অ্যান্সার দেন। শফিক তুহিন বলছেন হচ্ছে কৌটিল্য, লাকি আক্তার বলছেন হচ্ছে কৌটিল্য, 20 ক। ওকে, বাকিরা? মির্জা বলছেন হচ্ছে ক। জাহাঙ্গীর আলম 20 হচ্ছে ডি, জর্জ মার্শাল। আচ্ছা, কণিকা মন্ডল হচ্ছে 20 ক। দেখেন আমি অলরেডি এটা বলে ফেলছিলাম। কৌটিল্য, যার মূল নাম হচ্ছে চাণক্য। খেয়াল করে দেখেন, এই চাণক্য বা কৌটিল্য, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে সে একটা থিওরি প্রদান করছে বা একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে মেন্ডেলা থিওরি। সেই মেন্ডেলা থিওরিতে মূলত বলা হয়েছে যে একটা রাষ্ট্রের, এই যে এ রাষ্ট্র, এর পার্শ্ববর্তী বি রাষ্ট্র, এ রাষ্ট্রের শত্রু হবে বি, আবার বি রাষ্ট্রের শত্রু হবে তার পার্শ্ববর্তী হচ্ছে সি। তাহলে এর শত্রু হচ্ছে বি, বির শত্রু হচ্ছে সি। তাহলে শত্রুর শত্রু আবার কি হবে? বন্ধু হবে। এই জন্য এ রাষ্ট্রের বন্ধু কি হবে? সি। এই যে শত্রুর শত্রু বন্ধু হবে, এটা হচ্ছে কার নীতি? এই যে কৌটিল্যের নীতি। কৌটিল্যের মূল নাম হচ্ছে আমরা কি বলছি? চাণক্য। এই জন্য এটাকে বলা হয় চাণক্য নীতি। এই যে শত্রু শত্রু বন্ধু, এবং আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী রাষ্ট্র সবসময় কি হচ্ছে? শত্রু হচ্ছে। এটাও কার উক্তি? এই যে কৌটিল্যের উক্তি। এবং কৌটিল্য তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র, সেই অর্থশাস্ত্রে একটা থিওরি প্রদান করছে, মেন্ডেলা থিওরি। সেই মেন্ডেলা থিওরিতে এটাই মূলত বলা হচ্ছে।
এই জন্য প্রতিবেশী রাষ্ট্র, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র সবসময় শত্রু হবে, আর শত্রুর শত্রু বন্ধু হবে। এটা হচ্ছে মূলত চাণক্য বা কৌটিল্যের নীতি, এবং এই নীতি বর্তমান হচ্ছে ভারতও ফলো করে। শুধু ভারত না, পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এই চাণক্য নীতি ফলো করতেছে। বুঝতে পারছেন কিনা? তো যারা হচ্ছে এ অ্যান্সার দিচ্ছেন কৌটিল্য, তারা রাইট। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই ক্লাসে সংযুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আমাদের সামনে কোনো একটা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।